রাষ্ট্র সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার বললেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার এবার দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের নাম ঘোষণা। যোগ্য দক্ষরাই মনোনয়ন পেয়েছেন বললেন রিজভী। হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু। দেশজুড়ে টিকাদান কর্মসূচি চলছে। ভ্যাকসিন না দেওয়ার কারণে শিশুরা আক্রান্ত। The non-democratic and non-elected government, they failed to start this campaign. জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং। তেলের দাম বাড়ানোর পরেও কমেনি গ্রাহকের ভোগান্তি। কাল শেষ হচ্ছে যুদ্ধবিরতি। ইরান যুক্তরাষ্ট্রের তিক্ততা তুঙ্গে। কূটনীতিতে অচলাবস্থা, বাড়ছে সংঘাতের শঙ্কা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্র সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী। আইনজীবী সমিতির ভবন উদ্বোধন থেকে শুরু করে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা উন্নয়নের একগুচ্ছ সওগাত নিয়ে দিনভর ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় পৌঁছাতেই জনসমুদ্রের রূপ নেয় পুরো শহর। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ জেলা সফরে তারেক রহমান। প্রথমে বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বগুড়া জজ কোর্ট থেকে 7টি জেলার বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করেন তিনি। বলেন, রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর তার সরকার। বর্তমান সরকার এবার দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসেবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। এরপর দেশের 13তম সিটি কর্পোরেশন হিসাবে বগুড়া সিটি কর্পোরেশনের নাম ফলক উন্মোচন করেন সরকার প্রধান। আমরা সবসময় আপনারা বলেন যে বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এরপর গাবতলীর বাগবাড়িতে হামের টিকা ক্যাম্পেইন এবং কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর কৃষি ও সেচ ব্যবস্থা উন্নয়নে চৌকির দর খাল খনন কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সন্ধ্যায় বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আল মোহামিনুল খান, নিউজ 24, বগুড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। শুরুতেই যাব সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল ইসলাম, আমরা জানি যে প্রধানমন্ত্রী এরই মধ্যে মঞ্চে পৌঁছেছে এবং মঞ্চে উঠেছেন তিনি। কি দেখছেন সেখানকার পরিস্থিতি এবং আজকে আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। তিনি এর আগে শহীদ জিয়া ডিগ্রি কলেজের পাশেই শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হাম রুবেলার যে টিকা কর্মসূচি সেটি তিনি উদ্বোধন করেন এবং তিনি সেটি উদ্বোধন করে তিনি এখানে এসেছেন এবং এখন কিন্তু তিনি মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঘিরে আমি দেখেছি যে সকাল 10টার পর থেকেই কিন্তু এই শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে হাজার হাজার নারী তারা কিন্তু ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য এখানে এসে সমবেত হয়েছেন। পাশাপাশি এখানে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন এবং স্থানীয় যারা মানুষ রয়েছেন, বিএনপি নেতাকর্মী রয়েছেন, তারাও কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন। সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নিজ গ্রাম সেখানে তিনি আসলেন এবং তিনি এখন এই ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু রয়েছেন এবং
প্রায় দীর্ঘ 20 বছর পর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তার নিজ গ্রামে আসলেন এবং তিনি একটু পর এই কর্মসূচি শেষে একটি খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন। সেখান থেকে কিন্তু তার যে নিজের পৈতৃক ভিটা সেখানে কিন্তু যাবেন প্রধানমন্ত্রী এবং সেখানে কিছুক্ষণ তিনি বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও কিন্তু বগুড়া শহরের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেই বগুড়া শহরে গিয়ে তিনি বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে একটি জনসভায় যোগ দেবেন। সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। পরবর্তীতে তিনি সেখানে বগুড়ার একটি প্রেস ক্লাবের যে নতুন ভবন সেটি উদ্বোধন করবেন এবং একটি মসজিদের যে কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। পরবর্তীতে রাতেই কিন্তু আজকে তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং আজকে সকালে 10টার সময় যখন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া শহরে এসে পৌঁছান তখন কিন্তু লাখো মানুষ তারেক রহমানকে তাদের নিজের যে মাটির সন্তান তাকে কিন্তু শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11টার সময় তিনি কিন্তু এখানে জেলা জায়রাদোষ আদালত ভবনের নতুন একটি কিন্তু আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি বগুড়া সহ 7টি জেলায় কিন্তু ই বেইল বন্ড কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখানে তিনি কিন্তু কথা বলেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় এবং বিচার বিভাগকে স্বাধীন হিসেবে দেখতে চায় এবং তিনি অভিযোগ করেছেন যে ফ্যাসিবাদী শাসনামলে বিচার বিভাগকে কুক্ষিগত করা হয়েছিল এবং বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল। সেখান থেকে কিন্তু বিএনপি সরকার বেরিয়ে আসতে চায়, বেরিয়ে এসে সব মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সেটি কিন্তু প্রতিষ্ঠা করতে চায়। এরপরে কিন্তু তারেক রহমান 150 বছরের যে পুরনো পৌরসভা বগুড়া পৌরসভা সেটি কিন্তু তিনি সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করার ঘোষণা দেন এবং ফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে কিন্তু বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে কিন্তু যাত্রা শুরু করলো। সেজন্য বগুড়াবাসী কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। সেখান থেকে কিন্তু কর্মসূচি শেষ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই নিজ গ্রামের উদ্দেশ্যে ছুটে আসেন এবং দুপুর 1:45টার সময় তিনি বাগবাড়ি গ্রামে এসে পৌঁছান এবং বাগবাড়ি গ্রামে এসে পৌঁছে শুরুতেই কিন্তু তিনি হাম রুবেলা টিকা কার্যক্রম সেটির উদ্বোধন করেন। এখন তিনি রয়েছেন শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে। এই মাঠে তিনি কিন্তু ফ্যামিলি কার্ড প্রদান যে অনুষ্ঠান সেটি কিন্তু তিনি একটু পরে কিন্তু শুরু করবেন এবং আজকে এখানে বগুড়াবাসী বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা তারা বলছেন যে অতীতে যখনই বিএনপি ক্ষমতা ছিল তখন কিন্তু বগুড়ার উন্নয়ন ত্বরান্বিত হয়েছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে এই বগুড়ার উন্নয়ন কিন্তু থমকে দাঁড়িয়েছিল, বগুড়াবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল। সেখান থেকে তারা এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার উন্নয়ন চান এবং ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উন্নয়নের জন্য বিশদ পরিকল্পনা গ্রহণ করলেন এবং আজকে তিনি বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নতি করার ঘোষণা দিলেন। এর মধ্য দিয়ে বগুড়া অনেক দূর এগিয়ে যাবে এবং বিশেষ করে উত্তরবঙ্গ আরও বেশি এগিয়ে যাবে এবং উত্তরবঙ্গের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে সেটি কিন্তু প্রত্যাশা করছেন বগুড়াবাসী। সব মিলে যেটি বলা চলে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দিনভর ব্যস্ত কর্মসূচি সেই ব্যস্ত কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াবাসীকে তিনি নিজে আপন করে নিলেন এবং এই বগুড়াবাসীকে তিনি আজকে যে কৃষি ফ্যামিলি কার্ড খাল খনন কর্মসূচি সহ নানা কর্মসূচির মাধ্যমে কিন্তু বগুড়াবাসীতে তিনি আজকে সারাটা দিন কিন্তু তিনি ব্যস্ত সময় পার করলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচিগুলোর মাধ্যমেই কিন্তু আজকে তিনি সারাদিনের কর্মসূচি শেষে তিনি রাতে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এই ছিল আমার কাছে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি অর্থীর কাছে। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী বগুড়া সফর ঘিরে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠ পর্যায়ের নেত্রীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও রয়েছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেব্রিন ও শাকিলা ফারজানা সহ আরও অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের প্রার্থী তালিকা: সেলিমা রহমান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, নিরুফা চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী।
আজ শুরু হলো সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় বিগত সরকার নিয়মিত টিকা না দেওয়ার কারণে শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের সব শিশুদের টিকা নিশ্চিত করা হবে। অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এদিকে হামের উপসর্গে আজও 2 শিশুর মৃত্যু হয়েছে। The government was supposed to hold the campaigning against the measles, but the previous government, the non-democratic and non-elected government, they failed to start this campaign of measles vaccination all over the country after 20 December 2020. It was a long gap of more than 4 years. Our children remained unvaccinated, and that's why a big group of children. এবারে গ্রামীণ ফোন হজ যাত্রার খবর। হজ যাত্রায় সৌদি আরব পৌঁছেছেন 10,132 জন যাত্রী। আজ 13টি ফ্লাইটে ঢাকা ছাড়ছেন 5,345 জন হজ যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে বোর্ডিং পাস সহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজ যাত্রীরা। 18 এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রা চলবে 21 মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী 30 মে শুরু হয়ে 30 জুন পর্যন্ত চলবে। হাজিদের বিদেশের মাটিতে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ রোমিং সেবা দিচ্ছে গ্রামীণ ফোন। 2499 থেকে 599 টাকার মধ্যে 45 দিনের এই প্যাকেজ নিয়ে সৌদি আরব বসেই পরিবারের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। আল্লাহর কাছে দুনিয়া আখিরাত আর দেশ আর সমস্ত মুসলমানের জন্যই চাইবো, যার কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি, শান্তি। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন এবং আমাদেরকে নিরাপত্তা দান করেন মুসলমানদেরকে। অনেক খুশি লাগতেছে, আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। মানে ভালো, মানে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সমস্ত মুসলমান জাতির জন্য দোয়া করে আসবো। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজ যাত্রার সার্বিক চিত্র আজকে কেমন দেখছেন? হজ যাত্রীরা কি বলছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ। আজকের সার্বিক চিত্রটি সকাল থেকে আমরা দেখেছি। তৃতীয় দিনে আজকে 13টি ফ্লাইট রয়েছে, সেটি ঘিরে এই হজ প্রত্যাশীরা এই হজ ক্যাম্পে ভিড় জমাচ্ছে, যতই বেলা গড়াচ্ছে ততই আসছে এবং রাতে 12টার পর থেকে এখন পর্যন্ত 5টি ফ্লাইট ছেড়ে গিয়েছে এবং সামনে আরও প্রায় 8টি ফ্লাইট রয়েছে। এইটিকে ঘিরে এখন যেমনটি দেখছেন হজ ক্যাম্পে ব্যাপক উপস্থিতি রয়েছে এই হজ প্রত্যাশীদের এবং তাদের সাথে আমরা আজকেও কথা বলেছি। তেমন অভিযোগ মূলত নেই আজকে। বিশেষ করে খাদ্য এবং মশা নিয়ে যে অভিযোগগুলো ছিল সেটি অনেকটাই কেটে গিয়েছে। মশক নিধন কর্মসূচিও দেখেছি বেশ আগের চেয়ে বাড়ানো হয়েছে এবং খাদ্যের বিষয়টি আপনারা জানেন, গতকাল নিউজ 24-এ সংবাদ প্রচারের পর আজকে দেখেছি খাদ্যের দামও কমানো হয়েছে। সকালবেলার যে নাস্তা 150 টাকা ছিল সেটিকে 100 টাকা করা হয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি ভোগান্তি মুক্তই এবং এছাড়া আর যে আনুষঙ্গিক বিষয়গুলো ভিসা প্রাপ্তির বিষয়টি দেখেছি, শতভাগ ভিসা এরই মধ্যে চলে এসেছে এবং বিমানের যাওয়া ক্ষেত্রে বা এই ইমিগ্রেশনের ক্ষেত্রে সার্বিক দিক নিয়ে কোনো ভোগান্তি আজকে আমি কারোর কাছে শুনিনি। তারপরেও কেউ যদি অভিযোগ নিয়ে যায় সেটি হজ অফিস সমাধান করার চেষ্টা করছে। নিরাপত্তার বিষয়টিও দেখেছি, ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকালে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন। প্রতিনিয়তই এখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এসে তদারকি করছেন। তো এই ছিল হজ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে মাসুদ সুমন, আমাদেরকে জানাচ্ছিলেন আশকোনা হজ ক্যাম্প থেকে। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লেও ভোগান্তি কমেনি গ্রাহকদের। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা জানি যে তেলের ভোগান্তির কারণে কিন্তু রাস্তায়ও ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তি আরও বেড়েছে। কি চিত্র দেখছেন আপনি? অর্থে পাম্পে যেমন পর্যাপ্ত তেল সরবরাহ দেওয়া হচ্ছে না বা যারা গ্রাহক রয়েছেন তারা পাচ্ছেন না, একই সাথে হচ্ছে যে দীর্ঘ সারি তৈরি হচ্ছে যানবাহনের, আর এই সারির কারণ হচ্ছে প্রতিটি সড়কেই কিন্তু সরু হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। ব্যাহত হওয়ার কারণে যে দীর্ঘ যে যানজট সেই যানজট কিন্তু দেখতে পাচ্ছেন এবং যে গাড়ির যে ধীরগতি সেই ধীরগতিও কিন্তু দেখা যাচ্ছে। রাজধানীতে যে তেলের পাম্পগুলো রয়েছে প্রতিটি পাম্পের আশেপাশে হচ্ছে কিন্তু এই ধরনের যানজট
যানজট আমরা দেখতে পেয়েছি। একই সাথে হচ্ছে এই যে যানজট, এই যানজট কিন্তু কয়েক কিলোমিটারও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। আর পাম্পগুলোতে তারা বলছেন যে তারা পর্যাপ্ত তেল সরবরাহ দিচ্ছেন, কিন্তু আমরা এটাও দেখেছি যে বিভিন্ন তেল মজুত করার যেই প্রক্রিয়া, যে মজুত করার যেই আকাঙ্ক্ষা যে চালকদের, সেটিও কিন্তু পাম্পগুলোতে আমরা দেখেছি। কেউ ড্রাম নিয়ে এসেছেন, কেউ হচ্ছে তার যানবাহনে করে যে অতিরিক্ত তেল নিয়ে যাওয়ার জন্য পাত্র নিয়ে এসেছেন। এভাবে করে কিন্তু যে যার মতো কিন্তু তেল নিয়ে যাওয়ার একটি তাদের যে পরিকল্পনা, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। একই সাথে সরকারও কিন্তু এই তেলের যেই স্বাভাবিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে সরবরাহ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। যেমন ডিজেল এবং অকটেন 10% বৃদ্ধি করা হয়েছে সরবরাহ। একই সাথে অকটেনের পেট্রোল এবং অকটেনের সরবরাহ বৃদ্ধি করা হয়েছে 20%। আর এছাড়া হচ্ছে যে মূল্য বৃদ্ধি করা হয়েছে, গতকাল যে মূল্যটি বৃদ্ধি করা হয়েছে, সেই মূল্যকে বৃদ্ধি করা হয়েছে যাতে সংকটটা কিছুটা সামাল দেওয়া যায়। একই সাথে হচ্ছে যে এর প্রেক্ষিতে বৃদ্ধির সাথে সাথে কিন্তু সরকার আবার সিদ্ধান্ত নিয়েছে যে তেলের সরবরাহ পর্যাপ্ত দেওয়া হবে। এই ছিল রাজধানীর যেই তেলের পাম্পগুলোতে সার্বিক পরিস্থিতি। অর্থিক ধন্যবাদ আপনাকে। ফিলিং স্টেশনগুলো ঘুরে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। দেশ জুড়ে বাড়ছে লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন। কোনো এলাকায় প্রায় প্রতিদিনই বিদ্যুৎ থাকে না ঘন্টার পর ঘন্টা। তবে শহরের তুলনায় গ্রামগঞ্জে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। ফলে আধুনিক এই সময়ে অনেকেই ফিরতে হচ্ছে হাত পাখার যুগে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে বিদ্যুৎ খাতে। শহর ও গ্রামে লোডশেডিং বন্টনে সমতা রক্ষা না করাকে সরকারের অমানবিক আচরণ বলছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। যেখানে আলো থাকার কথা সেখানেই অন্ধকার। জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ সরবরাহে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, যার প্রভাব ছড়িয়ে পড়েছে ঢাকা জেলাসহ সারা দেশের পল্লী এলাকার প্রতিটি ঘরে। তীব্র গরমে যখন স্বস্তির একমাত্র ভরসা বিদ্যুৎ, ঠিক তখনই সাভারে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে বাধ্য হয়ে ফিরে গেছেন হাত পাখার কাছে। চার দোকান বন্ধ করে ঘুমাইতে এই টাইমে কারেন্ট যায় গিয়া অন্তত 2 বা 3 বার রাইতে যায় কারেন্ট। 5 মিনিট পর খালি লোডশেডিং দেয় আর বিদ্যুৎ পুরো সাভারই অবস্থা। দুপুরের রোদ, ঘাম আর অস্বস্তিতে নাকাল ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা ভাই আমার কারেন্ট থাকে না, আসে 10 মিনিট থাকে, আধা ঘন্টা 2 ঘন্টা থাকে না। আমরা এভাবে দোকানদারিও করি পারবো না, আলো বাতাস নাই, তারপরে লিখে মালটাল দেখা যায় না, কারেন্টের খুব সমস্যা হয়। বিদ্যুৎ সংকটে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। বিশেষ করে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে নিয়মিত লোডশেডিংয়ে। বাধ্য হয়ে অনেকেই বন্ধ রেখেছেন কারখানা। 4-5 ঘন্টা লোডশেডিং আমার ফ্যাক্টরিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে আমি যদি আমার তেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তেলের জন্য আমি যখন যাচ্ছি, আমার লোক যখন পাঠাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেলও পাচ্ছি না। বিদ্যুৎ না থাকায় অনেক হাসপাতালে জরুরি সেবায় বিঘ্ন ঘটছে। বিপাকে পড়েছে হাসপাতালে ভর্তি নারী ও শিশুরা। বাচ্চা কেবিনেও থাকতে পারে না যে গরমের জন্য, কারেন্ট থাকে না। রাতে গেলে আর কারেন্ট আসতে চায় না 2-3 ঘন্টায়ও। বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমার আল্ট্রাসোনোগ্রাম মেশিন বন্ধ থাকতেছে, ল্যাব বন্ধ থাকতেছে, আমার ওটি বন্ধ থাকতেছে। সর্বোপরি এই কাজগুলো আসলে তো হ্যাম্পারই হচ্ছে। কৃষিখাতে এর প্রভাব পড়েছে। সময় মতো ফসলের সেচ পাম্প চালাতে না পারায় পানি দিতে পারছে না চাষিরা। 7 দিন বা 8 দিন পরে সিরিয়াল পাম্প যেখানে সেলু বাজেট আছে, অনেকদিন আমার খুব ঝামেলা হয় বিদ্যুৎ না থাকাতে। পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ পিজিসিপির গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে লোডশেডিং 2000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। সাভার উপজেলায় চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না এলাকাবাসী। বিগত 5 দিন আপনার ধরেন 40% লোডশেড করা লাগছে, আর 60% দিতে পারছি। বর্তমানে পুরো বাংলাদেশে সংকট অবস্থা চলতেছে। বিদ্যুৎটা মূলত হচ্ছে যতটুকু আপনার জেনারেশন করব, তার সাথে সমন্বয় করে আমরা লোডটা দিয়ে থাকি আর কি। গুলশান বনানীতে সরকার সুরক্ষা দিয়ে দরিদ্র জনগণের উপরে লোডশেডিং চাপিয়ে দিয়েছে, এমন অভিযোগ জ্বালানি বিশেষজ্ঞদের। গুলশান বনানীতে বিদ্যুৎ যেভাবে থাকে আর এই গরমের পুরা লোডশেডিং দরিদ্র জনগণের উপরে চাপিয়ে দেয়, সক্ষমতা নেই, ডলার নেই, মেনে নিলাম। কিন্তু লোডশেডিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে এরকম বৈষম্য তৈরি করে গরিব মানুষকে এইরকম একটা নির্যাতনের মধ্যে ফেলে দেওয়া, সরকারের এই অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাড়তি গুরুত্ব দিয়ে সংকট সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের।
জ্বালানি সরবরাহের সংকটের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে সাধারণ মানুষ, চাপে সেবা ও শিল্প খাত। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বিকল্প জ্বালানি ব্যবস্থা, জাতীয় সক্ষমতা তৈরি ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এই সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। রাশেদ জায়খান, নিউজ 24, সাভার। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যানজট এড়াতে পরীক্ষার্থীরা যাতে আগেই কেন্দ্রে যেতে পারে সেজন্য সকাল 8টায় পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে, এমনটা জানিয়েছেন এহসানুল হক মিলন। সোমবার সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন প্রায় 18.5 লাখ শিক্ষার্থী। মোট 3,902টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা, যার মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 14 লাখ এবং মাদ্রাসা ও কারিগর শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় 4.5 লাখ পরীক্ষার্থী। আমাদের বোর্ডগুলো যে খাতা দেখার জন্য এক্সামিনারকে সিলেক্ট করে এবং তাদেরকে টাইম কম দেওয়া হয়, তাদের এমন কোনো পরিসংখ্যান নেই একজন শিক্ষক 300 খাতা লিখতে তার কতদিন সময় লাগতে পারে। সেগুলিকে আমরা এবার আনুপাতিক হারে কতটুকু সময় লাগতে পারে সেগুলি বিবেচনা করে তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। আওয়ামী শাসন আমলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরীকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিনের জেরা চলছে। এছাড়া জুলাইয়ে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের জেরা শেষ হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে তা খুবই সীমিত বলেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। জ্বালানি তেলের আমদানি ব্যয় এবং খুচরা পর্যায়ে বিক্রির মূল্য, এটার মধ্যে যে অসহনীয় একটা ব্যবধান, সেটাকে আংশিকভাবে অ্যাড্রেস করার জন্য এই মডেস্ট ইনক্রিজটা করা হয়েছে। মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব যেন বিভিন্ন সেক্টরে না পড়ে সেজন্য সরকার সচেতন আছে এবং সেক্টর ওয়াইজ সেটার জন্য ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ জব্দের ঘটনায় আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। ইসলামাবাদে বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়েছে তেহরান, তবে চুক্তি না হলে ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও তাদের বন্দরে মার্কিন জলদস্যুতার পাল্টা জবাবের হুমকি দিয়েছে। এতে ফের বাড়ছে সংঘাতের শঙ্কা। উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝেও ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ধারণা করা হচ্ছে এরই মধ্যে ইসলামাবাদে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। এমন প্রেক্ষাপটে শান্তি আলোচনার জোর সম্ভাবনা দেখা দিলেও ইরান তা এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের। কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ওয়াশিংটন আন্তরিক নয়। আন্তরিক থাকলে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করত না। মূলত ইরানি বন্দরে মার্কিন অবরোধ এবং সর্বশেষ ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের ইরানের পতাকাবাহী জাহাজ আটকের ঘটনায় এই অবস্থান, বলছে খামেনির দেশ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন জলদস্যুতার পাল্টা জবাবেরও হুমকি দিয়েছে তেহরান। এতে বৈঠক নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার পরও দেশটির সঙ্গে চুক্তি চান তিনি, নয়তো ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিক্রিয়া মোকাবেলায় ইরানের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি খুবই নাজুক। কূটনীতির সম্ভাবনা কমা অর্থ ফের সংঘাতের শঙ্কা বেড়ে যাওয়া, আর আলোচনা না হলে যুদ্ধবিরতির সময়সীমাও বাড়বে না। 21 এপ্রিল শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি। আসমাতুলি, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।